বিষয়টা হচ্ছে যে আমাদের সাদৃশ্যমূলক যে অলংকার, সেই সাদৃশ্যমূলক অলংকারের মধ্যে আমরা সবগুলোই মোটামুটি আগের 3টে ক্লাসে পড়ে ফেলেছি, শব্দালঙ্কার এবং সাদৃশ্যমূলক অলংকার। বাকি ছিল শুধুমাত্র রূপক অলংকার। রূপক অলংকার খুব জটিলও নয়, আবার খুব সহজও নয়। যদি তুমি জটিল করে পড়ো তাহলে তোমার কাছে জটিল লাগবে, আর যদি তুমি বুঝে বুঝে পড়ো এবং প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে কঠিন সহজ লাগবে। ইউজিসি নেটের এটা একটা নিয়ম যে তোমার প্রথমেই এই এত বড় সিলেবাস দেখে মনে হবে যে এত বড় সিলেবাস কিভাবে কমপ্লিট করব। কিন্তু তুমি দেখবে পড়তে 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 এবং প্র্যাকটিস করতে করতে তোমার কিন্তু সেই জিনিসটা পুরো সিলেবাসটা আয়ত্তে চলে আসবে এবং একটা সময়ের পর তুমিও কিন্তু অনেক প্রশ্ন ঠিক করতে পারবে। এটা আমাদের সকলেরই অভিজ্ঞতা, এবং তোমরা যারা এখন পড়ছো বা অনেক দিন ধরে নেট দিচ্ছ তারাও এটা জানো যে প্রথম মনে হবে যে অনেক বড় সিলেবাস, কিন্তু একটা সময়ের পর ওইটাই মনে হবে যে কোনো ব্যাপার না, এটা নর্মাল। তো যাই হোক, আমরা তোমাদেরকে বারবার বলেছি যে ইউনিটগুলো আমরা পড়াচ্ছি, যেমন ছন্দ অলংকার, ব্যাকরণ ভাষাতত্ত্বের যে ইউনিট সেটা, এবং তাছাড়াও ইউনিট 10 যেখানে পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব বা উজ্জ্বল নীলমণি পোয়েটিক্স এগুলো রয়েছে, আর মধ্যযুগ। এই চারটে ইউনিট মূলত এখান থেকেই তোমাদের নাম্বার কম আসে, তাই এইগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আগের দিনে আমি একটা দিয়েছিলাম, কি বলে, ওই লিঙ্ক দিয়েছিলাম তোমাদেরকে মক টেস্ট দেওয়ার জন্য। সেই মক টেস্টটা কি প্রত্যেকে দিয়েছিলে? আমাকে একটু মেসেজে জানাও তো যে ওই মক টেস্টটা দিয়ে তোমরা কে কত নাম্বার পেয়েছিলে। আমি জানি না ওই মক টেস্টটা চলেছে কি না, কারণ ওটা 1 বছর আগের তৈরি করা লিঙ্ক। যদি তোমরা দিয়ে থাকো তাহলে কে কত নাম্বার পেয়েছো, বা তোমরা কি প্র্যাকটিস করলে পারছো নাকি পারছো না? যেটুকু ক্লাস হয়েছে বা তোমাদের যেটুকু পড়া হয়েছে তার মধ্যে থেকে বলছি। দাদা, আমার এক্সাম তো দেওয়া হয়নি। আচ্ছা, মনিদাস বলছে আমার এক্সাম দেওয়া হয়নি। বেশ, আর বাকিরা? দেখো, আমি পড়িয়ে চলে গেলাম, তোমরা কোনো ফিডব্যাক দিলে না, এটা কিন্তু তার এটা ঠিক তাহলে লাইভ ক্লাস করে কি হবে? সে ফলে রেকর্ড ক্লাস বা আমি দিয়েছো, কিন্তু কি নাম্বার কি এসেছে? নাম্বার তো বোধহয় সঙ্গে সঙ্গেই দেখিয়েছে। একটা অলংকারকে দেখে তুমি শুধু মুখস্থ করে নিলে যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল উপমা অলংকার, ঠিক আছে, মন মাঝি হচ্ছে রূপক অলংকার, তাহলে কিন্তু হবে না। কারণ এটা মুখস্থের জায়গা নয়, এটা উপন্যাস, নাটক, ছোট গল্প নয়। এটা কিন্তু তোমাকে ডিকোড করতে হবে। তুমি যত তোমার কাছে যা বই আছে, না থাকলে 2-1 অলংকারের বই কেনো, সেখানে ডিকোড করে যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল কেন উপমা অলংকার হলো। কারণ রক্তের সাথে জবা ফুলকে তুলনা করা হচ্ছে। সাধারণ ধর্ম এখানে রাঙা শব্দটি আছে, এইভাবে ডিকোড করো, তবে কিন্তু তুমি শিখতে পারবে যে কোনো ব্যাকরণগত বা যে কোনো এই ধরনের বিষয়। শুধুমাত্র মুখস্থ করে চলে গেলে হবে না। ছন্দের ক্ষেত্রেও তোমাদেরকে আমি দেখাবো যে তুমি আরামসে কিভাবে নিজের মনে 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 তাল দিয়ে দিয়ে একটা ছন্দকে ভাঙতে পারবে। শুধুমাত্র কারণ মুখস্থের জিনিস যদি হতো তাহলে তো সবাই বই দেখেই পড়ে ফেলতো, উপন্যাস, ছোট গল্পের মতো। কিন্তু এটা তো মুখস্থের জিনিস নয়, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে।
ওই জন্য পরীক্ষাগুলো দাও। শুধুমাত্র এই কটা পরীক্ষার ওপর ভরসা করে থেকো না, তোমরা প্রত্যেকে অনেকগুলো তাড়াহুড়োতে ছোট ছোট ভুলে হয়ে গেছে। হ্যাঁ, এইটাও একটা ফ্যাক্ট। এই যে অনেকগুলো তাড়াহুড়োতে, এইখানে কিন্তু তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই। আবার অন্য দিক থেকে তাড়াহুড়ো যে তুমি করবে না, তাহলে তো তুমি ওই সময়ের মধ্যে ইউজিসি নেট পরীক্ষাতে সময়ে কুলাতেও পারবে না। কীরকম সমস্যা দেখো, তাড়াহুড়োও করা যাবে না, আবার ওখানে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি না করলে, ধীরে সুস্থে করলে সব প্রশ্নের উত্তর দিয়ে আসতেও পারবে না, কারণ ওখানে তো নেগেটিভ মার্কিং নেই, সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এক সেকেন্ড। বেশ, সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে আমার কথাটা হচ্ছে যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমরা দেখতে পাবে যে তোমাদের সময়টাও কিভাবে কমে আসছে। কম সময়ের মধ্যে তোমরা কিভাবে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারছো, এটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট। একটা পরীক্ষার সব থেকে বড় বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই যে তাড়াহুড়ো করে ভুল হয়ে যাচ্ছে, একজন বললো অমৃতা সম্ভবত, এইটা হচ্ছে তোমাদের সব থেকে বড় সর্বনাশের কারণ। তোমার বাড়িতে বসে বসে মক টেস্ট দিয়ে যদি তাড়াহুড়ো করে ভুল হয়, তাহলে পরীক্ষার হলে আরও অনেক বেশি ভুল হবে। কেন? কারণ পরীক্ষার হলে তোমার মেন্টালিটি ঘরের মতো এত শান্ত থাকবে না, তখন তুমি বিচলিত থাকবে। তখন সব কিছু তাড়াহুড়ো করে ভুল করে দিয়ে এসে বাড়িতে এসে মাথা ঠুকতে হবে যে আমি সব পারতাম কিন্তু তাড়াহুড়ো করে ভুল করে এলাম। এইটা একটা সতর্ক বার্তা যে তোমরা বারবার করে প্র্যাকটিস করো। বাজার চলতি অনেক বই আছে, সেখান থেকে প্র্যাকটিস করো। তোমরা ক্লাসগুলোতে শিখে নাও, লাইভ ক্লাস করার চেষ্টা করো, প্রয়োজনে প্রশ্ন করো যে এইখানটা বুঝতে পারিনি, আগের 3টে ক্লাসে যদি কিছু না বুঝতে পারো আমাকে প্রশ্ন করো। কিন্তু নিজেরা প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের সময়টা তোমরা ম্যানেজ করতে পারবে, যে তোমরা 3 ঘন্টার মধ্যে টোটাল পেপারটা ধীরে সুস্থে কমপ্লিট করতে পারছো কি না, তাড়াহুড়ো করে ভুল যেন না হয়। যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে কিছুই হয় না, একদিন ঠিক হয়, এটা তোমরা জানো। এবং আরেকটা কি জিনিস, প্রত্যেকটা ইউনিটে তোমাকে কিন্তু 100টা প্রশ্ন ঠিক করতে হচ্ছে না। দেখো, তোমার জিআরএফ পেতে গেলে 96-98টা প্রশ্ন ঠিক করতে হবে 150টার মধ্যে। আর যদি শুধু বাংলা বলো, তাহলে তোমার ফার্স্ট পেপারে কেমন নাম্বার আসে তার ওপর ডিপেন্ড করে বাংলা। আমি যদি ধরে নিই তোমার ফার্স্ট পেপারে 30টা ঠিক হয়, অনেকের হয় না, আরও কম হয়। বাংলার ক্ষেত্রে আমাদের কাছে ফার্স্ট পেপারটা অনেকের কাছে একটু বার্ডেন হয়ে যায়। যদি 30টা ঠিক হয়, তাহলে জিআরএফ পেতে গেলে বাংলায় তোমাকে মোটামুটি 68টা প্রশ্ন ঠিক করতে হবে 100টার মধ্যে। যদি তোমার 25টা ঠিক হয়, তাহলে জিআরএফ পেতে গেলে 73টা প্রশ্ন ঠিক করতে হবে। কিন্তু ইউজিসি নেটে 173টা প্রশ্ন ঠিক করা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। পাওয়া যায় না আমি বলছি না, পাওয়া যায়। ফলে তো ফার্স্ট পেপারটাকেও কিন্তু তোমাদেরকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এমন নয় যে ফার্স্ট পেপারে 20 পেলে আর এইদিকে তুমি জয় করে নেবে, কারণ বাংলায় এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি ভুল করে আসবে, বা তুমি 100% সিলেবাসকে সমানভাবে কমপ্লিট করে যেতে পারলে না। কিন্তু যেগুলো স্কোরিং, সেইগুলো ভুল করলে চলবে না। যেমন ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে নির্ণয় 4-5টা প্রশ্ন থাকবে ছন্দ এবং অলঙ্কার মিলিয়ে, ভুল করলে চলবে না। ব্যাকরণ ভাষাতত্ত্বের ক্ষেত্রেও এরকম কিছু বৈশিষ্ট্য বা এরকম কিছু আছে যেগুলো সহজে ভুল করলে চলবে না।
মধ্যযুগের ক্ষেত্রেও খুব মধ্যযুগে দেখবি পড়াচ্ছে, দেখবে তোমরা বলবেন ওই ম্যাডাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে মধ্যযুগের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মধ্যযুগে খুব সহজ প্রশ্ন আসে, কিন্তু মধ্যযুগ আমরা ভালো করে পড়ি না, তার জন্য মধ্যযুগের প্রশ্ন ইউজিসি নেটে ভুল হয়ে যায়। তুমি যদি ইউজিসি নেটে একটা মধ্যযুগের টেক্সট পড়ে যাও, তাহলে সেখান থেকে মানে ভালো করে পড়ে যাও, তুমি সেখান থেকে একটা প্রশ্নের উত্তর সহজেই করে দিয়ে চলে আসতে পারবে। কিন্তু মধ্যযুগের পেপারগুলো ওই একটু মানে কাব্যাকারে লেখা, কাব্যের আকারে লেখা, সেই কারণে তোমরা মানে অনীহা চলে আসে। যাই হোক, মোট কথা আমি বলতে চাইছি যে তোমরা সব পেপারটাকেই সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো, ইনক্লুডিং ফার্স্ট পেপার। একটা কথাই শুধু মাথায় রাখবে, অনীহা আসবে, বিরক্তি আসবে, ভয় আসবে, হতাশা আসবে, কারণ একবারে ইউজিসি নেট অনেক সময় ক্লিয়ার করা যায় না, অনেক সময় কেন বেশিরভাগ ক্ষেত্রেই কেউ পারে না, একবার দুবার তিনবার চারবার দেওয়ার পরে ইউজিসি নেট ক্র্যাক হয়। ফলত ভয় হতাশা যতই আসুক, ভালো সময় কিন্তু আসলেও আসতে পারে, আসছে, জানি না কি হবে, কিন্তু প্রত্যেককে বলবো ভালো করে পড়াশোনাটা করো, কারণ এই মুহূর্তে এগুলো পাস করা খুব প্রয়োজন। তাই মাঝে মাঝে হতাশা আসবে, কিন্তু একদিনে তোমার হবে না, কোনো জিনিসই একদিনে হয় না, কিন্তু একদিন ঠিক হবেই। অতএব প্রত্যেকে ঠিকঠাক করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, পড়াশোনাটাকে বেশি সময় দাও, অন্য জিনিসগুলোকে কম সময় দাও। হ্যাঁ, পড়াশোনাটাকে ঠিক করে সময় দাও, কিন্তু অন্যগুলোকে কম সময় দাও। কারণ পড়াশোনাটাকে তুমি যদি সময় না দাও, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে একবার জানাও তো আমাকে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না, আমাকে বলবে মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে স্ক্রিনটা না দেখা গেলে বলবে, আসলে স্ক্রিনটা হয়ে গেছে, আমাকে বলবে। দাঁড়াও 1 সেকেন্ড, শেয়ার করে দিচ্ছি। এরপর নিশ্চয়ই দেখা যাচ্ছে। বেশ, তো আমার একটাই কথা, এখনো হ্যাঁ এখন যাবে দেখা। বেশ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমার একটাই কথা বলা বারবার তোমাদেরকে, যে যতই আসুক হতাশা, জয় কিন্তু করতেই হবে, এবং সেই জয়, দেখ একটা জিনিস ভালো করে ভাবো, তোমরা যদি এই একবার হতাশা এলো, তোমরা যদি ভাবো বাবা অন্য কিছু করি, অন্য কিছু পড়ি, তাহলে কিন্তু এইটা আর ফিরে আসবে না। অতএব একটা বছর যদি একটু কষ্ট করে পড়াশোনাটা করে নিতে পারো, দিয়ে যদি পাসটা করে যেতে পারো, তারপরে তো তোমার পরবর্তী টার্গেটগুলো তোমার সামনে রয়েছেই। কিন্তু একটু একবার হলো না, দুবার হলো না বলে যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার থেকে বোকা আর কেউ নেই বলেই আমি মনে করি। বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে না, কেন হচ্ছে না? তোমরা কি কোনো দিন অ্যানালিসিস করেছো? আমি জানি না, হয়তো কেউ কেউ করেছো, আবার কেউ কেউ করোনি। পরীক্ষা দেওয়ার পর আনসার কি বেরোনোর পর পুরো আনসার কি মানে সবটাকে অ্যানালিসিস করে দেখেছো যে কেন তোমার ইউজিসি নেট এবার হলো না, কোন টপিকটা তুমি দুর্বল, কোন জায়গাটা তুমি মানে খারাপ ফল করেছো? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে 4টে টপিক পড়াচ্ছি, এই 4টে আমরা দেখেছি এটা এতদিন ধরে পড়িয়ে, যে এই 4টে টপিকের ওপরেই মানুষজনের খারাপ ফল হচ্ছে। এবার তুমি অ্যানালিসিস করছো না, তুমি ভাবছো আরও পড়তে হবে, দিয়ে সেই একই বিষয়, সেই উপন্যাস, সেই গল্প, সেই নাটক, সেই কবিতা বারবার করে পড়ছো, কিন্তু আসলে তোমার যেখানে খামতি, তুমি আসলে সেটাকেই এড়িয়ে যাচ্ছ। তাহলে সেটা যদি তুমি এড়িয়ে যাও, দিয়ে যদি সেই যে বিষয়গুলো তোমার ভালো হচ্ছে সেইগুলোকেই আবার রিপিট করো, তাহলে তোমার সেই খারাপ ফলই হবে। কারণ তোমার তো এই জায়গাটার জন্যে মানে ফেল হয়নি, এমন তো নয়।
তোমার তো যে জায়গাটার জন্য তুমি পাস করতে পারছো না সেই জায়গাটা বারবার পড়ছো না। তুমি ভাবছো যে উপন্যাসগুলো আরও ভালো করে পড়বো, তুমি ভাবছো ছোটো গল্পগুলো আরও ভালো করে পড়বো। না, তোমার ওই জায়গাটা তুমি যেরকম পড়ছিলে তেমন পড়লেই হয়ে যাবে, কারণ ওইগুলো তুমি ভালো নাম্বারই পাচ্ছ। কিন্তু তুমি যে জায়গাগুলো খারাপ নাম্বার পাচ্ছ সেইগুলোকে পড়ার চেষ্টা করো। তোমরা যদি ইউনিট 10 ভালো করে পড়ো তাহলে দেখবে ইউনিট 10 থেকে সোজা টপিক আর কিছু নেই। তোমাকে তো 10টায় 10টা ঠিক করতে হবে না। একটা টপিকের সব প্রশ্ন সব কঠিন আসে, সহজ আসে না। ইউনিট 10 ক্ষেত্রেও দেখবে 2-3টে প্রশ্ন কঠিন এলো, বাকিগুলো সোজা এলো। এই ছন্দ অলঙ্কারেও দেখবে 2-3টে কঠিন এলো, বাকিগুলো সহজ এলো, সব টপিকে। অতএব তোমরা তোমাদের খামতির জায়গাগুলো যদি ভালো করে পড়ো, ভালো করে রিসার্চ করো, অ্যানালিসিস করো এবং তারপর সেটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমাদের ভালোই হবে। যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা সরাসরি চলে যাব ক্লাসে। আজকে আমরা রূপক অলঙ্কার দিয়ে শুরু করব না, আজকে আমরা শুরু করব বিরোধমূলক অলঙ্কার। সাদৃশ্যমূলক অলঙ্কারের পর আর একটা ভাগ হচ্ছে বিরোধমূলক অলঙ্কার। এই বিরোধমূলক অলঙ্কার আগে পড়ব, তারপর শেষে আমরা রূপক অলঙ্কার পড়ব। বিরোধমূলক অলঙ্কার। বিরোধমূলক অলঙ্কার। আচ্ছা, এতদিন আমরা জেনে এসেছি যে সাদৃশ্যমূলক অলঙ্কার মানে একটার সাথে একটা তুলনা। সেই তুলনা বিভিন্নভাবে হতে পারে, তাই অনেক রকমের হরেক রকমের অলঙ্কার আমরা পড়লাম। সেখানে কিন্তু আমরা রূপক অলঙ্কার পড়বো, সেখানেও তোমরা দেখতে পাবে সাদৃশ্যের ব্যাপারটা। একটা বস্তুর সাথে আরেকটি বস্তুর, একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের, একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ের তুলনা, সেটা যে কোনোভাবে হতে পারে। সমাসক্তিতেও অচেতন বস্তুর সাথে সচেতন বস্তুর তুলনা, অচেতন বস্তুর ওপর সচেতন বস্তুর আরোপ, বা আরও যে বিভিন্ন অলঙ্কারগুলো আমরা পড়লাম। সন্দেহ অলঙ্কারেও একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের সংশয়, একটা তুলনা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু বিরোধমূলক অলঙ্কার থেকেও বিরোধ কথাটা আমরা পাচ্ছি। বিরোধ মানে কি তাহলে আরেকটা জিনিসের সাথে আরেকটা জিনিসের বৈসাদৃশ্য? বিরোধ মানে কি তাহলে আরেকটা জিনিসের সাথে বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো, কিছু বলছো? কেন, আমার তো এখানে নেটওয়ার্ক শোনা যাবেই। বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাদের তাহলে নেটওয়ার্কের সমস্যা, মানে আমার এখানে নেটওয়ার্কের সমস্যা তো হবে না। তুমি তাহলে এক কাজ করো, তুমি মানে একটু নেটওয়ার্কে যাও সেরকম হলে। যাই হোক, আর এখন না হলে ক্লাসটা মোটামুটি করে নাও। যদি তোমার নেটওয়ার্কের সমস্যা হয় তারপর রেকর্ড ক্লাস তো দেখতে পাবে, অসুবিধা কিছু নেই। এখন মোটামুটি শুনে নাও, কারণ আমার নেটওয়ার্কের সমস্যা হবে না, আমার তো 5G ধরছে, আশা করছি হবে না। যাই হোক, বিরোধমূলক অলঙ্কার কি না, বিরোধমূলক অলঙ্কার হচ্ছে দুটি বস্তুর আপাত বিরোধের অন্তরালে গভীর ঐক্য, ভালো করে শুনবে, গভীর ঐক্য ও সৌন্দর্যের সন্ধান দেন। কি বলছে? আপাত বিরোধ। তোমার দেখে মনে হবে যে এটা বিরোধ, কিন্তু আসলে সেখানে কোনো বিরোধ নেই। এটা বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা আমরা দেখতে পাবো। তোমার ওপর থেকে দেখে মনে হবে যে হ্যাঁ, এটা তো বিশাল বিরোধ রয়েছে এর মধ্যে, কিন্তু তুমি যখন ভালো করে অ্যানালিসিস করবে তখন দেখতে পাবে যে আসলে এর মধ্যে কোনো বিরোধ নেই। আমরা অলঙ্কারগুলো দেখব। প্রথম বিরোধমূলক অলঙ্কার খুব সহজ, ভালো করে বুঝে নিলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বিরোধমূলক অলঙ্কারে বিরোধাভাস অলঙ্কার, এই আমি যে তোমাদেরকে যে সংজ্ঞাটা এখনই বললাম, যে তোমার আপাত দৃষ্টিতে মনে হবে পরস্পর বিরোধী, আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা
বিরোধ রয়েছে এই দুটোর মধ্যে, কিন্তু আসলে ভালো করে তাৎপর্যে তুমি দেখতে পাবে, ভালো করে অ্যানালিসিস করলে তুমি দেখতে পাবে যে এর মধ্যে কোনো বিরোধ নেই। আমরা উদাহরণ দেখব। বলছে, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুতে লিখিত। দেখো, মৃত্যুহীন প্রাণ কেমন আবার, আর মরণ, দুটো তো পরস্পর বিরোধী। তোমার মনে হবে এই তো বলছে মৃত্যুহীন প্রাণ এনেছিল, তারপর আবার বলছে মরণে তাহাই তুমি করে গেলে দান, মানে মারা গেছে। এই বলল সে মরবে না, অমর মৃত্যুহীন প্রাণ, আবার এই বলছে মরণে তাহাই তুমি করে গেলে দান, মারা গেছে। এটা তো পরস্পর বিরোধী, কিন্তু আসলে কি তাই? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পরস্পর বিরোধী, কিন্তু এই পুরো লাইনটার মানে যদি আমরা উদ্ধার করি তাহলে বুঝতে পারবো যে আসলে মানুষের দেহের মৃত্যুই আসল মৃত্যু নয়, মানুষের কাজ চিরজীবন বেঁচে থাকে। রবীন্দ্রনাথ মারা গেছেন দেহগতভাবে, কিন্তু তার কাজের দিক থেকে তিনি সারা জীবন বাঙালির মনে বেঁচে থাকবেন, বাঙালির মননে বেঁচে থাকবেন। এরকম প্রত্যেকে, সত্যজিৎ রায়, উত্তম কুমার, কাজী নজরুল ইসলাম, সবাই যত বিখ্যাত মানুষ রয়েছেন তার কাজের মাধ্যমে তারা আমাদের মধ্যে বেঁচে থাকেন। তাহলে তাদের তো সেই মৃত্যুহীন প্রাণই, তারা মারা গেছেন দেহগতভাবে, তাদের কাজের মাধ্যমে তারা আমাদের মধ্যে চিরজীবন বেঁচে থাকবেন। এই যে আপাতদৃষ্টিতে মৃত্যুহীন প্রাণ আর মরণের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু পুরোটার মানে যদি আমরা উদ্ধার করি তাহলে কিন্তু নেই। বজ্রসেন কানে কানে কহিল শ্যামারে, ক্ষণিক শৃঙ্খল মুক্ত করিয়া আমারে বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে। আবার কি কথা? এই বলছে আমাকে তুমি শৃঙ্খল মুক্ত করেছ। বজ্রসেন কানে কানে কহিল শ্যামারে, ক্ষণিক শৃঙ্খল মুক্ত করিয়া আমারে বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে। এই মাত্র বলল শৃঙ্খল মুক্ত করিয়া, আবার বলছে বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে। বিরোধ মনে হচ্ছে না? যে এই তো শৃঙ্খল মুক্ত করার কথা বলছে, আবার বলছে তুমি আমাকে বেঁধেছ অনন্ত শৃঙ্খলে। আসলে কি? প্রথমের শৃঙ্খল মানে হচ্ছে কারাগারের শিকল, কিন্তু দ্বিতীয় শৃঙ্খল হচ্ছে ভালোবাসার বন্ধন। আপাত দৃষ্টিতে বিরোধ মনে হলেও এটা কিন্তু বিরোধাভাস, মানে বিরোধ নেই। তুমি যদি এই সংজ্ঞা মনে না রাখো, এবার আমরা সহজ করব বিষয়টাকে। এত করে আমরা বইয়ের ভাষায় শিখলাম, এবার তোমার বুদ্ধি, তোমার যে শর্ট ট্রিক্স, যে এইরকম ধরনের বিরোধ দেখলেই তুমি বিরোধাভাস অলঙ্কার করে দেবে। ওই বিরোধ হচ্ছে না তোমার অত দেখার দরকার নেই। তুমি যখনই দেখবে পরস্পর বিরোধী কথা বলা হচ্ছে, তার মানে সেটা বিরোধাভাস অলঙ্কার। অচক্ষু সর্বত্র চান, অচক্ষু, যার চোখ নেই সে বলছে সর্বত্র চান। অকর্ণ শুনিতে পান, যার কান নেই সে শুনতে পান। তোমার মনে হচ্ছে না যে বিরোধ রয়েছে? এ আবার কি? যার কান নেই সে কী করে শুনতে পাবে, যার চোখ নেই সে কী করে দেবে? তুমি বিরোধাভাস অলঙ্কার করে দাও, তোমার অত দেখার দরকারই নেই। কিন্তু আমরা শেখার জন্য দেখছি এটাকে, কিন্তু আসলে এই ধরনের বিরোধমূলক কথাবার্তা যেখানেই বলা হবে সেটাই হচ্ছে বিরোধাভাস অলঙ্কার। সহজ হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, আসলে এইভাবে শর্ট ট্রিক্স দিয়ে আমাদেরকে পড়তে হবে। অত তুমি কি আর পরীক্ষার হলে তোমার অত মাথায় আগে তুমি দেখবে অত করার দরকার নেই। তুমি দেখবে বিরোধ ব্যাপারটা রয়েছে, তাহলেই দেখবে তুমি মোটামুটি বিরোধাভাস অলঙ্কার করে দিয়ে চলে আসো। 90% ক্ষেত্রে এটাই হয়। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, বিরোধ রয়েছে না? ফাঁসির মঞ্চ, আবার যে জীবনের জয়, এটা মরণের জয়গান গাওয়ার কথা, জীবনের জয়গান গাইছে। তুমি তো বুঝতেই পারছো যে আসলে যে ফাঁসি হচ্ছে, ক্ষুদিরাম বলো বা যাদেরই বলো, তারা আসলে চিরজীবন দেশবাসীর মনে অমর হয়ে থাকবেন, তাই তারা জীবনের জয়গান গাইছে। বড় যদি হতে চাও ছোট হও, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এইভাবে, এই মাত্র বড় হতে বলছে, আবার বলছে ছোট হও।
কিন্তু আসলে বড় হতে গেলে নত হতে হয়, আমরা তা জানি। এটা অন্য ভাষায় আমরা বুঝতে পারছি। তো এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। এইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কোনো ব্যাপারই নয়। বিরোধ ব্যাপারটা থাকলেই বিরোধমূলক অলঙ্কার, একটা বিরোধাভাস অলঙ্কার, এটা বুঝতে পারছি। কিন্তু বিরোধমূলক অলঙ্কারের তো আরও অনেক ভাগ আছে। একটা যেমন বিরোধাভাস, এটা বিষম অলঙ্কার, খুব সহজ, একদমই সহজ। বিষম অলঙ্কার কি না, আর তো সংজ্ঞা টঙ্গা তোমাকে দেখতে হবে না, কার্য আর কারণের মধ্যে বৈষম্য থাকবে। মানে কার্য একরকম আর কারণ একরকম, যেটার ফলে যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না, অন্য কিছু হবে। সেই ডিটেকটিভ সিনেমাগুলোর মতো, ডিটেকটিভ সিনেমাগুলো অনেকটা বিষম অলঙ্কার। হ্যাঁ, তুমি ভাবছো এটা হবে, কিন্তু ওটা হচ্ছে না, অন্য কিছু হয়ে যাচ্ছে। উদাহরণ দিলে বুঝতে পারবে। এটা বৈশিষ্ট্য, কারণ ও কার্যের বৈষম্য ঘটে, কারণ থেকে যে ফল পাবার কথা তার অবাঞ্ছিত ফল পাওয়া যায়, একান্ত অসম্ভব ঘটনার মিলন হয়। মানে তুমি যেটা ভাবছো সেটা হবে না, অসম্ভব ঘটনা হবে। বৈষ্ণব পদাবলী লাইন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ফেল। সখী কি মোর কপালে লেখি, শীতল বলিয়া ও চাঁদ সেবিনু, ভানুর কিরণ দেখি। বলছে সুখের জন্য আমি ঘর বাঁধলাম, কিন্তু আগুনে পুড়ে গেল। বুঝতে পারছো, যেটা হওয়ার কথা ছিল, সুখের জন্য ঘর বাঁধলে সুখ পাওয়ার কথা ছিল, কিন্তু আগুনে অনল মানে আগুনে পুড়ে যাচ্ছে। অমিয়া সাগর মানে অমৃতের সাগরে স্নান করতে গেলাম, কিন্তু সকলেই গরল ভেলো মানে সকলেই বিষ হয়ে গেল। অমৃতের সাগরে স্নান করতে গেলে অমৃত পাওয়ার কথা, সেখানে বিষ পাচ্ছে। মানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। আরও উদাহরণ আমরা দেখব। এই যে দেখো, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। এ আবার কি? এই বলছে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। ভেড়া বা ছাগল আমাদের বেড়া ভেঙে যদি আমাদের বাগান নষ্ট করে দেয়, আমরা তাকে কি করি? তাড়িয়ে দিই। কিন্তু বলছে না, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলি। মানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, যেটা হওয়ার কথা নয় ঠিক উল্টোটা হচ্ছে। যদি দেখো কার্য আর কারণের বিষয়টাতে ঠিক উল্টোটা হচ্ছে, তাহলে তোমাকে ওটাখানে করতে হবে বিষম অলঙ্কার। বিষম এর মানেই হচ্ছে সমান নয়, যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। তারপর কি বলছে, বুঝতে পারলে কি বললাম? বিষম অলঙ্কার তারপরে বুঝতেই পারছো, যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এরপর আমরা দেখব বিভাবনা অলঙ্কার। খুব সহজ, এই অলঙ্কারগুলো এত সহজ যে মানে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে একের সঙ্গে অন্যরা গুলিয়ে যেতে পারে। প্র্যাকটিস করলেই তোমাদের মনে থাকবে। বিভাবনা অলঙ্কার কি? একদম সহজ। বিভাবনা আর এরপরে যেটা পড়াবো বিশেষোক্তি, দুটো হচ্ছে পরস্পর বিরোধী। যেমন আমরা অপুনতি আর নিশ্চয়ই পড়েছিলাম, সেরকমই বিভাবনা হচ্ছে, মনে রাখবে অত কঠিন সংজ্ঞায় যাওয়ার দরকার নেই। কারণ ছাড়াই কার্যের উৎপত্তি, অর্থাৎ কারণ নেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আমাদের তো প্রত্যেকটা কাজের পেছনে একটা করে কারণ থাকে। মেঘ আসে বলেই বৃষ্টি হয়, কিন্তু আমি যদি বলি বিনা মেঘে বজ্রপাত, তাহলে বিভাবনা অলঙ্কার। মানে মেঘ নেই, কারণ নেই, কিন্তু কার্য হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। খুব সহজ, কারণ নেই কিন্তু কার্য হয়ে যাবে, কাজ হয়ে যাবে। বিনা মেঘে বজ্রপাত, এইটা মনে রাখবে যে মেঘ নেই, কারণ নেই, কিন্তু বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, কার্য হয়ে যাচ্ছে। এটা বিভাবনা অলঙ্কার। আর উদাহরণ দেখবো আমরা। এই যে দেখো, বিনা মেঘে বজ্রপাত, অকস্মাৎ ইন্দ্রপাত, বিনা বাতে নিভে গেল মঙ্গল প্রদীপ। বিনা বাতে মানে বিনা বায়ুতে, হাওয়া দিচ্ছে না কিন্তু প্রদীপ নিভে গেল। কারণ নেই কিন্তু কার্য হয়ে গেল। হাওয়া নেই, প্রদীপ নিভে গেল। মেঘ নেই, বজ্রপাত হয়ে গেল বা বৃষ্টিপাত হয়ে গেল। যাই হোক, দেখো, মেঘ নাই তবু অঝরে ঝরিল জল, ফুল ফুটিল না আপনি ফরিল ধরিল ফল। মেঘ নাই তবু জল পড়ছে,
বিভাবনা অলঙ্কার, কারণ নাই কার্য হয়ে যাচ্ছে। তারপর কি আছে, এছাড় নাসিকা মুই যত করি বন্ধ, তবু তো দারুণ নাসা পাই শ্যাম গন্ধ। বলছে আমি নাকটা বন্ধ করছি তবুও গন্ধ পাচ্ছি। কি করে সম্ভব? কারণ নাই, নাক আমার বন্ধ আছে কিন্তু কার্য ঘটে যাচ্ছে, গন্ধ আমি পাচ্ছি। বুঝতে পারছো? কারণ নেই কিন্তু কার্য আছে, তার মানে বিভাবনা অলঙ্কার। কিন্তু এরপরে কি বলছে, বিশেষোক্তি একদম উল্টো। কারণ থাকবে কিন্তু কার্য থাকবে না, কার্য হবে না, কাজ হবে না। বিভাবনাতে কারণ ছিল না তবুও কার্য হয়ে যাচ্ছিল, বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। কিন্তু বিশেষোক্তিতে কারণ থাকবে কিন্তু কার্য হবে না, উল্টোটা। উদাহরণ দেখি আমরা, যদি করি বিষ পান তথাপি না যায় প্রাণ, অনল আমারে নাহি দহে। দেখো, বিষ পান করছি, কারণ আছে কিন্তু প্রাণ যাচ্ছে না, কাজটা হচ্ছে না। অনল আগুন আছে কিন্তু আমাকে মানে আমাকে দহন করতে পারছে না, আমাকে পুড়িয়ে দিতে পারছে না। আগুন মানে কারণটা আছে কিন্তু পুড়িয়ে দিতে পারছে না, কার্য হচ্ছে না। খুব সহজ, বুঝতে পারছো? বিশেষোক্তি কারণ থাকবে, কার্য হবে না। বিভাবনা কার্য হবে কিন্তু কারণ থাকবে না, বিনা মেঘে বজ্রপাত হয়ে যাবে। আর বিশেষোক্তিতে মেঘ ডাকবে কিন্তু জল হবে না, বিষ পান করবো কিন্তু মরে যাব না, আগুন থাকবে কিন্তু পুড়ে যাব না। আর কি আছে, আছে চক্ষু কিন্তু তাই দেখা নাহি যায়, আছে কর্ণ কিন্তু তাই শব্দ নাহি তাই। দেখো এখানে কি হলো, কারণ আছে, চক্ষু আছে কিন্তু দেখতে পাচ্ছি না, কর্ণ আছে কিন্তু সুন্দর। আগে আমরা একটা দেখে এলাম না বিভাবনাতে, যে চোখ নাই তবু অচক্ষু সর্বত্র যান, মানে কি চোখ নেই তবু সব দেখতে পাচ্ছে। তাহলে চোখ নেই, কারণ নেই কিন্তু দেখতে পাচ্ছে, কার্য আছে, তার মানে হচ্ছে বিভাবনা অলঙ্কার। কিন্তু বিশেষোক্তি কারণ থাকবে, চক্ষু আছে কিন্তু দেখতে পাচ্ছে না, কার্য নেই। তাহলে কারণ থাকবে না অথচ কার্য হয়ে যাবে, বিনা মেঘে বজ্রপাত, সে হচ্ছে বিভাবনা। আর কারণ থাকবে কিন্তু কার্য হবে না, সেটা হচ্ছে মানে বিশেষোক্তি অলঙ্কার। এটা যদি ভালো করে বিষয়টা দেখো, একবারে পড়তে গেলে তোমাদের মনে হতে পারে যে এত মনে রাখবো কী করে, কিন্তু বিষয়গুলো তো খুব সহজ। বাকিটা তোমাদের প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে এগুলো মনে রাখা কোনো ব্যাপার নয়। কালের নিয়মে সবাই মনে রেখেছে, আমরাও মনে রেখেছি, আমাদের আগের জেনারেশনও মনে রেখেছে, তোমরাও মনে রাখতে পারবে। যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। এরপর আমরা পড়ব অসঙ্গতি অলঙ্কার। মানে এখানে বুঝতে পারছো, কার্য কারণ, মানে বিরোধমূলক অলঙ্কারটা হচ্ছে কার্য কারণ নিয়ে খেলা। অসঙ্গতি অনেকটা সেরকম, বলছে কার্য এবং কারণ যদি ভিন্ন ভিন্ন স্থানে ঘটে, মানে এক জায়গায় কারণ থাকবে, এক জায়গায় কাজ হবে। শান্তিনিকেতনে মেঘ জমবে, বর্ধমানে বৃষ্টি হবে। অসঙ্গতি অলঙ্কার। বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি? কারণটা এক জায়গায় জমবে, কারণটা এক জায়গায় হবে, কার্য আর এক জায়গায় হবে। উদাহরণ কি বলছে, একের কপালে রহে আরের কপাল দহে, আগুনের কপালে আগুন। একজনের কপালে রয়েছে আর একজনের কপালে দহন। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? শিবের যখন ধ্যান ভঙ্গ করছে মদন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে তোমরা দেখতে পাবে, শিবের কপালে আগুন আমরা জানি, ঠিক আছে, ত্রিনেত্র, ত্রিলোচন আমরা জানি। সেই ত্রিনয়ন থেকে কি হয়? আগুন বের হয়। সেই ত্রিনয়ন থেকে আগুন বেরিয়ে মদন ভস্ম হয়ে যাচ্ছে, কারণ শিব রেগে গেছেন, শিবের ধ্যান ভঙ্গ করে দেওয়া হয়েছে। তাহলে একের কপালে রহে, একজনের কপালে আগুনটা থাকে আর সে আগুনে অন্যজন ভস্ম হয়ে যাচ্ছে। এক জায়গায় কারণ আর এক জায়গায় কার্য হচ্ছে। আরও দেখি উদাহরণ, আর এক অপরূপ কহিতে নারী, যেথা মেঘ সেটা না হয় বাড়ি। এক জায়গায় কারণ
কিন্তু কার্য সেখানে হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে। যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু যেখানে মেঘ সেদানা হয় বাড়ি, সেখানে বৃষ্টি হচ্ছে না। কঠিন মাটিতে বধূ চলে যায়, মোর বুকে ব্যথা বাজছে। বধূ কঠিন মাটিতে চলছে আর ব্যথা আমার বুকে বাজছে। এরকম অনেক সময় হয়। প্রতিবেশী, মানে কিছু কিছু প্রতিবেশী থাকে দেখবে আমাদের, তুমি চাকরি পাবে, কষ্ট পাবে সে। এটাও কিন্তু অসঙ্গতি অলঙ্কার। চাকরি পাচ্ছ তুমি, ভালো কিছু করছো তুমি, ভালো কাজ করছো তুমি, কিন্তু কষ্ট পাচ্ছে অন্যজন। এইটাও হচ্ছে তোমার অসঙ্গতি অলঙ্কার। খুব ইন্টারেস্টিং। তাহলে কার্য আর কারণ আলাদা আলাদা জায়গায় হলে সেটা হচ্ছে অসঙ্গতি অলঙ্কার। যাই হোক, আমাদের বিরোধমূলক অলঙ্কার এখানেই শেষ। আমরা উপভোগ অলঙ্কার পড়বো, ক্লাসটা এখনো শেষ হয়নি। আমাকে বলো যে বিরোধমূলক অলঙ্কার কি তোমাদের খুব কঠিন লাগলো? কার কঠিন লেগেছে, কে বুঝতে পারোনি? দাদা, হুম বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা। বিরোধাভাস অলংকার আর বিষম অলংকারের মধ্যে, যেমন দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, এটা তো বিরোধাভাস অলংকার হবে, কিন্তু এখানে তো বিষম অলংকারও হওয়ার মানে সম্ভাবনা আছে। কারণ দুহু করে মানে ওর কাছে কাছে তার খুশি হওয়ার কথা যে কাজ করছে, তাহলে এটা তো বিষম তোমার কথাটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, আর একবার বললে খুব ভালো হয়। কি বললে শেষটা? যে বিষম, আমি বলি, আমি এটুকু বুঝতে পেরেছি যে বিষম আর বিরোধাভাস অলঙ্কারের মধ্যে তোমার গোলাচ্ছে। তো দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, এইটার মধ্যে গোলাচ্ছে। কিন্তু এখানে কি বলতে চাইছো তুমি, মানে বুঝলাম না। মানে হ্যালো, বলো বলো। তো বিষম অলংকারও মানে হতে না, হাসির মধ্যে দিয়ে গেলো। এই যে এই উদাহরণটাতে এখানে পার্থক্য আছে, যেহেতু বিষম অলংকার একটা কার্য আর বিপরীত কারণ হবে না, কারণ যেটা হবে তার মানে সেই, কিন্তু বিরোধাভাসেই তো একই হচ্ছে, যেখানে মানে মৃত্যুর কথা বলা হচ্ছে সেখানে তো বেশ, আমি 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 তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোমার নেটওয়ার্কে একটু সমস্যা বলে আমি পুরোটা শুনতে পাচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, এটা বিরোধাভাস অলঙ্কারই হবে। এর কারণ হচ্ছে এখানে তো এমন হচ্ছে না যে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্য হচ্ছে। এটা ভালো করে, এইটাকে ভালো করে বুঝতে হবে যে এখানে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, মানে ফাঁসির মঞ্চে কেউ কি মরণের গান গায়? গানই গায় না। এইটাকে বুঝতে হবে যে ফাঁসির মঞ্চে যারা যায় তারা সবাই মরণের গান গায়, কিন্তু একটা লোক জীবনের গান গেয়ে ফেললো, এমন তো নয়। বিষয়টা হচ্ছে এখানে এটা হচ্ছে ব্যঞ্জনা, এটা কবির চমৎকারিত্ব, কবির যে কাব্য চমৎকারিত্ব, তার ইয়েতে লেখা হচ্ছে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। মানে কি, মানে হচ্ছে এমন নয় যে ফাঁসির মঞ্চে সবাই কি হয়, ফাঁসির মঞ্চে সবাই মরণের গান গায় কিন্তু একটা লোক জীবনের জয়গান গেয়ে দিয়ে চলে গেছে, এমন তো নয়। তিনি বোঝাতে চাইছেন মানে আসলে আপাত দৃষ্টিতে বিরোধ তোমার মনে হচ্ছে যে বাবা ফাঁসির মঞ্চে আবার জীবনের জয়গান কী করে গাইবে, যদি গাই তাহলে তো মরণের জয়গান গাওয়া উচিত ছিল। কিন্তু পরে তুমি বুঝতে পারছো যে আসলে তাদেরকে সবাই তারা মনে রাখবে, তারা দেশের জন্য কাজ করছে। বড় যদি হতে চাও ছোট হও, তবে এটা একটা বাণী বলা হচ্ছে। এটার মানে তো এমন নয় যে বড় যদি হতে চাও মানে সবাই বড় হতে গেলে সবাই আসলে বড় হয়, কিন্তু তোমাকে ছোট হতে হবে বা ছোট হতে বলছে, এমন তো নয়। আসলে এক হওয়ার কথা ছিল, এক হয়ে যাচ্ছে, এমন কিন্তু নয়। দেখো, আসলে তোমার একটা জিনিস দেখে আপাত বিরোধ মনে হচ্ছে, কিন্তু আসলে ওটা কি হচ্ছে না, আসলে ওটা মানে বিরোধ নয়। বড় যদি হতে চাও ছোট হও, তবে এর মানেটা তুমি বুঝবে, ব্যঞ্জনায় বলা হচ্ছে এটা,
যে বড় যদি তুমি হতে চাও তাহলে এক কাজ করো, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে নত হতে হবে, তোমাকে সবার সামনে নম্র ভদ্র হতে হবে। এখানে কিন্তু এটা নয় যে বড় হতে গেলে বড় হতে হতো কিন্তু কেউ একজন ছোট হয়ে গেছে। কিন্তু বিষম অলঙ্কারে হচ্ছে ঠিক উল্টোটা, যে আসলে যেটা হওয়ার কথা ছিল সেইটা হবে না। দেখো আমি স্পষ্ট লিখে দিয়েছি যে যা কারণ পাবার, যে ফল পাবার কথা ছিল তার পরিবর্তে অবাঞ্ছিত ফল যদি হয়, কেমন সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, একদম স্পষ্ট করে বলছে, অনলে পুড়িয়া গেল। এটা তো আপাত বিরোধ, কিন্তু আসলে সুখের লাগিয়া ঘর বেঁধেছিল। ভালো করে বুঝবে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এর মানে কি এটা বোঝাচ্ছে আপাত দৃষ্টিতে যে সুখের লাগিয়া ঘর বেঁধেছিল কিন্তু আগুনে পুড়ে গেছে বলছে, কিন্তু আসলে আগুনে পড়েনি, তে সুখ পেয়েছে, এমন কি হয়েছে? যদি এমন হতো তাহলে তো বিরোধাভাস অলঙ্কার হয়ে যেত, যে আসলে আমার চোখে মনে হচ্ছে বিরোধ কিন্তু বিরোধ নয়। কিন্তু বিষম অলঙ্কারে তো সেরকম নয়। বিষম অলঙ্কারে আসলে বিরোধটা দেখানোই হচ্ছে যে আসলে আমি সুখের জন্য ঘর বেঁধেছিলাম কিন্তু আগুনে পুড়ে গেল, সত্যি করেই আগুনে পুড়ে গেল, সত্যি করেই তার জীবনে দুঃখ নেমে এসেছে, রাধার জীবনে। এখানে পুরোটাই তো একটাই কথা, যে আমি জীবনে সুখ পেতে চেয়েছিলাম কিন্তু আমার জীবনে সুখ এলো না। রাধার জীবনে কি সত্যিই সুখ এসেছিল? তা তো আসেনি। সে তো একদম সিরিয়াসলি এই কথাটা বলছে যে সুখের জন্য ঘর বেঁধেছিলাম, আসলে সুখ পাওয়ার কথা ছিল কিন্তু সুখ পেলাম না, অনলে পুড়ে গেল, আগুনে পুড়ে গেল। এর মানে কি? এর মানে হচ্ছে কার্য যেটা, মানে কার্যকারণ যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। এখানে কোনো এমন নয় যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে না, আসলে বিরোধ ঘটছে না, কিন্তু বিরোধাভাস অলঙ্কারে হচ্ছে সেটা। আমি বিরোধাভাস অলঙ্কারে আরও তোমার যে উদাহরণটা নিয়ে কনফিউশন আমি বুঝিয়ে দিচ্ছি, যে দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, দেখো কথাটাতে ভাবিয়া শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে যে তারা দুজনে বিচ্ছেদের চিন্তা করে কাঁদছে, ভাবে বিচ্ছেদ ভাবিয়া, বিচ্ছেদের কথা চিন্তা করে তারা কাঁদছে, কিন্তু আসলে তাদের তো বিচ্ছেদ হয়নি। আমরা একটা বুঝলো পদাবলী পড়লে দেখতে পাবো যে আসলে তারা একসাথে থাকছে, মানে ধরো রাধা আর কৃষ্ণ একসাথে দেখা করেছে, একসাথে থাকছে, তখন তাদের মনে উদয় হচ্ছে যে যদি আমরা আলাদা হয়ে যাই, যে সেই চিন্তাটা করে তারা কাঁদছে। আসলে এই লাইনটার মধ্যে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, মানে দুজন দুজনের কাছে বিচ্ছেদ ভাবে, মানে বিচ্ছেদ হয়ে যাবার চিন্তা করে কাঁদছে, কিন্তু আসলে কি তাদের বিচ্ছেদ হয়ে গেছে? আর এখানে বিষমের মতো কি আসলে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, অন্যটা হচ্ছে, এমন কি হচ্ছে? এটা লাইনটা শুধু দেখতে হবে যে তারা বিচ্ছেদের কথা ভেবে কাঁদছে কিন্তু আসলে তাদের বিচ্ছেদ কিন্তু হয়নি, তারা আগেই চিন্তা করে ফেলছে, যে সেই চিন্তা করে তারা কাঁদছে। কিন্তু বিষম অলঙ্কার তো সেটা নয়। বিষম অলঙ্কার হচ্ছে আপাত দৃষ্টিতে বিরোধ মনে হচ্ছে কিন্তু বিরোধ নয়, এরকমটা নয়, এটা তো বিরোধ। আবার বিষম মানে হচ্ছে আসলে যেটা হওয়ার কথা ছিল সেটা সত্যি করেই হচ্ছে না, সত্যি করেই বিরোধ। বিরোধ একটা জিনিস একদম মানে বুঝে নাও যে বিরোধাভাস অলঙ্কার হচ্ছে সত্যি বিরোধ নয়, মিথ্যা বিরোধ। ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে বিরোধ নেই। কিন্তু বিষম অলঙ্কারে সত্যি বিরোধ, মানে যেটা হওয়ার কথা ছিল তার বিরুদ্ধ ঘটনা ঘটছে, সেটা ঘটছে না। সব উদাহরণ থেকেই স্পষ্ট, তোমরা যদি দেখো দেখতে পাবে। যারা এখানে আমাকে বলো দেখতে পাবে যে এই যে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমরা যদি বেড়া ভেঙে যায় আমরা কি সত্যি করে তাকে কোলে তুলে নিই না তো, তাকে আমরা কি করি, তাকে আমরা তাড়িয়ে দিই। কিন্তু এখানে কি করছে, এখানে কোলে তুলে নিচ্ছে, সত্যি বিরোধ। অতএব কারণ আর কার্যের বৈষম্য করছে, তাই বিরোধ বিষম অলঙ্কার। বোঝা গেছে কি? বোঝাতে পারলাম কি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আর যদি কারো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন না রেখে জিজ্ঞাসা করতে পারো, আর না হলে আমাকে বলো যে বুঝতে পেরেছো কি না, তাহলে আমি যাব একদম রূপক অলঙ্কার। আজকে রূপক অলঙ্কার করেই আমাদের ক্লাস শেষ হবে।
হ্যাঁ বলো বলো বলো, শুনতে পেলাম না। বললাম যে এবার নেক্সট অলংকারে যাও আমি। আচ্ছা ঠিক আছে, বেশ। আমরা সাদৃশ্যমূলক, তাহলে বিরোধমূলক অলংকার আমরা মোটামুটি সকলেই বুঝে গেছি, প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। এবার আমরা যাব রূপক অলংকার, যেটা সাদৃশ্যমূলক অলংকারের মধ্যেই পড়ে, কিন্তু এটা অনেকটা উপমার মতো নয়। মানে এখানে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল এরকম বলা হবে না, এখানে অভেদ কল্পনা করে দেওয়া হবে। এখানে আরও সোজা করে বুঝতে গেলে একসঙ্গে বলে দেওয়া হবে, রক্তের মতো রাঙা দুটি জবা ফুল অত বলা হবে না, কি বলা হবে? রক্ত জবা, রূপক অলংকার। কিন্তু রক্তের মতো জবা বললে উপমা অলংকার, যখনই বলবো রক্ত জবা তখনই উপমা অলংকার, এই রূপক অলংকার। যদি বলি চাঁদের মতো মুখ, তাহলে হবে উপমা অলংকার। কিন্তু যদি বলি চাঁদ মুখ বা মুখচন্দ্র, রূপক অলংকার। যদি বলি মনের মতো মাঝি বা মাঝির মতো মন, উপমা অলংকার। যদি বলি মন মাঝি, রূপক অলংকার। মানে একদম দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হবে, ওই মতো ফতো এখানে চলবে না, ন্যায় সম এখানে চলবে না, এখানে দুটোকে একসঙ্গে বলা হবে। এই জিনিসটা বুঝে নিলেই রূপক অলংকারের 50% শেষ। কেমন? বিষয়ের অপর্ণব না করে তার ওপর বিষয়ের অভেদ আরোপ করলে রূপক অলংকার হয়। অর্থাৎ উপমেয়কে গোপন বা নিষেধ না করে উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পনা করা হয়। এখানে কিন্তু উপমেয় কখনোই নিষেধ করা হবে না। আমরা সাদৃশ্যমূলক অলংকারে দেখেছিলাম, অপনহুতি অলংকারে কি করা হচ্ছে? উপমেয়কে নিষেধ করে উপমানের প্রতিষ্ঠা করা হচ্ছে। আবার নিশ্চয় অলংকারে দেখেছিলাম, উপমেয়কে প্রতিষ্ঠা করে উপমানকে নিষেধ করা হচ্ছে। কিন্তু এখানে উপমেয়কে নিষেধ বা গোপন করা যাবেই না, উপমেয় থাকবেই, তার সাথে উপমানের অভেদ কল্পনা করা হবে। যেমন বলছে উপমা অলংকারে উপমেয়র প্রাধান্য থাকে, কিন্তু রূপক অলংকারে উপমানের প্রাধান্য থাকে। দেখো এখানে আবার কি বলছে, দেখো উপমা অলংকারে কিন্তু উপমেয়র প্রাধান্য আমরা জানি, লুপ্তোপমা অলংকারে সাদৃশ্যবাচক শব্দ সাধারণ ধর্ম উপমান লুপ্ত হলেও উপমেয় কিন্তু লুপ্ত হয় না। কিন্তু রূপক অলংকারে উপমেয়ের প্রাধান্য থাকে না, উপমানের প্রাধান্য থাকে। কেমন আমরা দেখবো, আমরা বুঝবো। এই জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো আগে ঢুকিয়ে নাও মাথায়, তারপর আমরা তো উদাহরণ রেকর্ড করে দেখবই। সাধারণ ধর্মটি উপমানের, এইগুলো কিন্তু তোমরা এত খুঁটিয়ে তোমরা রূপক অলংকার পড়োনি, তোমরা রূপক অলংকার পড়েছ, এইগুলো রূপক অলংকার পড়তে গেলে পড়তে হবে, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ ধর্মটি উপমানের অনুগত হয়। রূপক অলংকার উপমেয়ের গুরুত্ব কম হলেও উপমেয়কে অস্বীকার করা হয় না। দেখো এখানে বারবার বলা হচ্ছে যে রূপক অলংকারে উপমানের গুরুত্ব, উপমেয়ের খুব একটা গুরুত্ব নেই, কিন্তু তাই বলে উপমেয়কে কিন্তু অস্বীকার নিষেধ করে দেওয়া হয় না, কারণ উপমেয়ও থাকবে উপমানও থাকবে। উপমেয় উপমান পাশাপাশি অবস্থান করে, রূপক সমাস রূপে অবস্থান করে এবং উপমেয় উপমান সমাসবদ্ধ রূপে থাকে। এই যে আমি এইগুলো তোমাকে বললাম, এগুলোকে কিন্তু এত হালকা করে নেবে না, কারণ এই বৈশিষ্ট্যগুলোও শুদ্ধ অশুদ্ধ বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আসতে পারে বা এসেছে আগে। এরপরে দেখো আরও জলের মতো সহজ হবে। অলঙ্কার চন্দ্রিকা গ্রন্থে শ্যামাপদ চক্রবর্তী কি বলছেন? বলছে যদি বলা হয় মুখ চন্দ্র সম, তাহলেও তো উপমা অলঙ্কার। সম অর্থাৎ চাঁদের মতো মুখ, সম শব্দটা আছে,
যদি বলা হতো মুখ নয় চন্দ্র, তাহলে অপনতি অলঙ্কার। কারণ দেখো মুখ নয়, কী বলা হচ্ছে, উপমেয়কে অস্বীকার করা হচ্ছে, উপমানকে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে, অপনতি অলঙ্কার। যদি বলা হতো মুখ যেন চন্দ্র, সংশয় প্রকাশ পাচ্ছে, উৎপ্রেক্ষা অলঙ্কার হতো। শ্যামাপদ চক্রবর্তীর মতো অলঙ্কার আমার মনে হয় না কেউ এত ভালো করে বুঝিয়েছে। বইটা দেখে অনেকে ভয় পায়, কিন্তু বইটার মধ্যে অনেক কিছু আছে। যদি বলা হয় মুখ না চন্দ্র, তাহলে হতো সন্দেহ অলঙ্কার। দেখো উৎপ্রেক্ষা অলঙ্কারে শুধুমাত্র একটাতে সংশয়, এক কোটিক সংশয় আমি পড়িয়েছিলাম, কিন্তু সন্দেহ অলঙ্কারে দুটোতেই সংশয়। মুখেতেও জিজ্ঞাসা চিহ্ন, না চন্দ্র, চন্দ্রতে দুটোই সংশয়, দ্বিকোটিক সংশয়, তাই এটা সন্দেহ অলঙ্কার। কিন্তু যদি বলা হয় মুখচন্দ্র, তাহলে হয়ে যাবে রূপক। কারণ এখানে বলা হচ্ছে মুখী চন্দ্র, অর্থাৎ দুটি ভিন্ন, অভিন্ন, দুটোর মধ্যে কোনো অমিল নেই, পার্থক্য নেই, উপমেয় আর উপমানে অভেদ কল্পনা করা হয়েছে। এরপর নিশ্চয়ই রূপক অলঙ্কার অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা রূপক অলঙ্কারের ভাগে যাব। নিরঙ্গ রূপক অলঙ্কার। নিরঙ্গ রূপক দুটো ভাগ, কেবল নিরঙ্গ, মালা নিরঙ্গ, সাঙ্গ রূপক অলঙ্কার, পরম্পরিত রূপক অলঙ্কার আর অধিকারূঢ় বৈশিষ্ট্য অলঙ্কার। খুব সহজ। নিরঙ্গ অলঙ্কার কি? নিরঙ্গ অলঙ্কার হচ্ছে, নিরঙ্গ রূপক অলঙ্কার হচ্ছে একটি, ভালো করে বুঝবে, এইটার উপর জোর দাও, একটি উপমেয়ের সঙ্গে একাধিক, এক বা একাধিক উপমানের অভেদ আরোপ করা হয়। কি বলছে? উপমান কিন্তু একটাই, উপমেয় কিন্তু একটাই থাকবে, উপমান এক বা একাধিক হতে পারে। এবার আমরা ভাগে চলে আসি। কেবল নিরঙ্গ রূপক মানে কি? দেখো ওপরে বলেছে একটি উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অভেদ। যদি দেখো একটি, এবার এটাকে ভেঙে নাও, একটি উপমেয়ের সাথে একটি উপমানের অভেদ, তাহলে হবে কেবল নিরঙ্গ রূপক। আর যদি দেখো একটি উপমেয়ের সাথে একাধিক উপমানের অভেদ, তাহলে মালা নিরঙ্গ রূপক। মালা মানেই একাধিক, একটি ফুল দিয়ে কি মালা হয়? একাধিক ফুল দিয়ে মালা হয়। আমরা মালোপমাতে পড়ে এসেছি। তেমন এখানেও একটি উপমেয়ের সাথে একাধিক উপমান যদি থাকে, তাহলে মালা নিরঙ্গ রূপক। কারণ একটি উপমেয় যেহেতু রয়েছে, একটি উপমেয় হচ্ছে সুতো, আর একাধিক উপমান হচ্ছে ফুল দিয়ে মালা নিরঙ্গ রূপক হচ্ছে। আর একটি উপমেয়ের সাথে একটি উপমানের যদি হয়, তাহলে কেবল নিরঙ্গ। নিশ্চয়ই আর 10 বার বলতে হবে না। শিশু ফুলগুলি তোমারে ঘেরিয়া ফোটে, এটা নর্মাল। এখানে একটাই রূপক থাকবে, শিশু ফুল। বুঝতে পেরেছ? শিশু ফুল, শিশুর সাথে ফুলের অভেদ কল্পনা করা হচ্ছে। আবার কি বলছে? আত্মগ্লানির তুষানল আজ তাহাকে আর তেমন করিয়া দগ্ধ করিতেছিল না। দেখো এটা শ্যামাপদ চক্রবর্তী থেকে নেওয়া হয়েছে। উপমেয় হচ্ছে আত্মগ্লানি, আর তার আবার তুষানল, মানে আত্মগ্লানির তুষানল। মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে আত্মগ্লানি মানে আমার মধ্যে যে গ্লানি রয়েছে, সেই গ্লানি কি করছে? তুষানল, মানে তুষের আগুন খুব দাউ দাউ করে জ্বলে, সেই রকম আমরা ভেতরটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। আমরা মাঝে মাঝে বলি, দেখবে। তাই এটা কি অলঙ্কার? কেবল নিরঙ্গ রূপক। এখানে আমি আর বিস্তৃত বলছি না, একটার সঙ্গে একটাই, একটা উপমেয়ের সাথে একটা উপমানেরই অভেদ কল্পনা করা হচ্ছে। তাই এটা কি না কেবল নিরঙ্গ রূপক। কিন্তু মালা নিরঙ্গ রূপক কি? যে রূপক অলঙ্কারে একটি বিষয়ের বা উপমেয়ের সঙ্গে একাধিক বিষয় বা উপমানের অভেদ কল্পনা করা হয়। আমরা বললাম, তাকে বলে ছোট্ট নেবুর ফুল, সন্ধ্যা মুখের সৌরভী ভাষা, বন্ধা বুকের গৌরবী আশা, গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা, বিরহের বুলবুল। উপমেয় হচ্ছে ছোট্ট নেবুর ফুল, তাই তো?
তার সঙ্গে ফুলকে কিসের সাথে করা হচ্ছে? সৌরভী ভাষা, গৌরবী আশা, সুপ্ত পিয়াসা, বিরহের বুলবুল। একটি উপমেয়, তার সঙ্গে একাধিক উপমান রয়েছে, তাই এটা মালা নিরঙ্গ রূপক। হাতক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল। হাতের দর্পণ, মাথার ফুল, নয়নের অঞ্জন, মুখক তাম্বুল। কাকে বলা হচ্ছে? কৃষ্ণকে বলা হচ্ছে। এখানে পুরোটা কৃষ্ণ আসলে উচ্চ, কিন্তু এখানে আসলে পুরোটা দেওয়া নেই বলে তোমার মনে হচ্ছে কৃষ্ণ উচ্চ, কিন্তু তুমি যদি পুরো কবিতাটা পড়ো তাহলে দেখতে পাবে কৃষ্ণের উল্লেখ কিন্তু ওখানে আছে, উপমেয়র উল্লেখ কিন্তু ওখানে আছে। কৃষ্ণকে হাতের দর্পণ অর্থাৎ হাতের আয়না, মাথার ফুল, নয়নের অঞ্জন অর্থাৎ চোখের কাজল, আর মুখক তাম্বুল মানে মুখের পানের সঙ্গে তুলনা করা হচ্ছে। মানে কৃষ্ণই সব। মালা নিরঙ্গ রূপক অলঙ্কার। শীতের ওড়নি পিয়া, গিরিশের বা, বরিশার ছত্র পিয়া, দরিয়ার না। পিয়া অর্থাৎ প্রিয়াকে বোঝানো হচ্ছে, প্রেমিকা আমার। শীতের ওড়নি মানে শীতের ঢাকা, গাত্র বরণ, ব্ল্যাঙ্কেট, লেপ, তোষক যাই বলো। গিরিশের বা মানে গ্রীষ্মের বাতাস, বরিশার ছত্র মানে বর্ষাকালের ছাতা, আর দরিয়ার না মানে নদীতে যেমন নৌকা। এই গ্রীষ্মকালে ছাতা, এই গ্রীষ্মকালে বাতাস, বর্ষাকালে ছাতা, শীতকালে ঢাকার, নদীতে যেমন নৌকা যেমন প্রয়োজন, আমার প্রিয়াও সেরকম আমার কাছে গুরুত্বপূর্ণ। মালা নিরঙ্গ রূপক অলঙ্কার। এরপর আমরা পড়ব সাঙ্গ রূপক অলঙ্কার। এতক্ষণ তো নিরঙ্গ একটি উপমেয় থাকছিল, কিন্তু এখানে উপমেয়ও দুটো থাকবে, উপমানও দুটো থাকবে, তিনটেও থাকতে পারে, কিন্তু সাঙ্গ স অঙ্গ অর্থাৎ একটা উপমেয় উপমানের জন্য তার অঙ্গের অঙ্গ আর একটা উল্লেখ করা হবে। একটা ধরো আম গাছ, সেই আম গাছের অঙ্গটার ডালপালা, তার মানে আম গাছটা যদি আমরা দেখতে পাই তাহলে তার সঙ্গে তার ডালপালাগুলো জড়িয়ে থাকে অঙ্গের অঙ্গ হিসাবে। একটা মানুষ, তার মানুষের হাত তার সঙ্গেই থাকে একটা অঙ্গ, তার কিডনি তার সঙ্গেই থাকে একটা অঙ্গ, তার পা সঙ্গেই থাকে, তার মাথা সঙ্গেই থাকে, অর্থাৎ অঙ্গ কিন্তু একদম সেই অঙ্গের উল্লেখ যদি থাকে তাহলে কিন্তু সাঙ্গ। নিরঙ্গ যেমন একটি উপমেয়, এখানে কিন্তু উপমেয় দুটো তিনটে হতে পারে, কিন্তু অঙ্গ হবে, একটার অঙ্গ হিসাবে আর একটা উল্লেখ করা হবে। যে রূপক অলঙ্কারে উপমেয়ের বিভিন্ন অঙ্গের সঙ্গে উপমানের বিভিন্ন অঙ্গের অভেদ কল্পনা করা হয়। উদাহরণ দিই, এখানে এই সমস্ত বিস্ত বিষয়ক সাঙ্গরূপকে এসে করে অনেক কিছু আছে, অত তোমাদের দেখার দরকার নেই, তোমরা শুধু দেখবে যে উদাহরণগুলো দেখো। আমরা সাঙ্গরূপকে অত ভেঙে পড়বো না, অত ডিটেলে আসে না, আর অত ডিটেলে পড়ার দরকারও নেই। সংসার সমুদ্রে খেলা করে মৎস্যকন্যা। সংসার সমুদ্র আর বলছে মৎস্যকন্যা। দেখো দুটো রূপক রয়েছে না এখানে, কিন্তু একটা রূপক আর একটা রূপকের অঙ্গ। সংসার সমুদ্র আর মৎস্যকন্যা, আসলে সংসার সমুদ্রে খেলা করে, এরপর আর কিছু যদি আমি না বলি তাহলে কি কমপ্লিট হবে? এক নম্বর হবে না। আর দ্বিতীয় কথা, এখানে সংসার সমুদ্রের অঙ্গ হিসাবে মৎস্যকন্যা কথাটি এসেছে। সংসারে হচ্ছে কন্যা আর সমুদ্রে থাকে মৎস্য, বা সমুদ্রেই আসলে মৎস্যকন্যা থাকে, আমরা মানে জানি রূপকথায়। তাহলে একটার অঙ্গ হিসেবে আর একটা অঙ্গ এসেছে। তাহলে এখানে আমরা যদি বলি উপমেয়, সংসারও যেমন উপমেয়, তেমন সমুদ্রও তো এই কি বলে কন্যাও তো উপমেয়, মৎস্যকন্যা বলেছে। কিন্তু উপমেয় সংসারের অঙ্গ হচ্ছে কন্যা, আর সমুদ্রের অঙ্গ হচ্ছে মৎস্য। সমুদ্রেই মাছ থাকে আর সংসারে কন্যা থাকে, এইভাবে এসেছে। কিন্তু এখানে কোনো ব্যঞ্জনা নেই, কিন্তু
সবই শব্দ প্রয়োগে প্রকাশিত, অর্থাৎ এখানে কোনো ব্যঞ্জনার কথা বলা হচ্ছে না, এখানে পুরোটাই খোলসা করে বলে দেওয়া হচ্ছে। আমাদের জীবনের নদী মৃত্যুর সমুদ্রে মিশিয়াছে। জীবনের নদী আর মৃত্যুর সমুদ্র। তাহলে বুঝতে পারছো, অঙ্গ উপমেয় জীবন, আর উপমেয়ের অঙ্গ হচ্ছে মৃত্যু, আর উপমান হচ্ছে নদী, উপমানের অঙ্গ হচ্ছে সমুদ্র। এই বাকিগুলো তোমরা মোটামুটি দেখলেই বুঝতে পারবে যে একটার সঙ্গে আর একটা সাঙ্গরূপক কিন্তু আসছে। দেখো, নীল পাহাড়ের ফুলদানিতে প্রফুল্ল জাফরানি স্থান। কি বলেছে? উপমেয় হচ্ছে নীল পাহাড়, আর ফুলদানি হচ্ছে উপমান। নীল পাহাড়ের ফুলদানিতে প্রফুল্ল জাফরানি স্থান, এগুলো একটু কঠিন উদাহরণ আর কি। আসলে প্রফুল্ল শব্দটির দ্বারা মানে প্রফুল্ল হচ্ছে এখানে কি বলবো, মানে ব্যঞ্জনায় ব্যবহৃত হচ্ছে যে ফুলদানিতে ফুল থাকে, জাফরান স্থানে ফুল আরোপিত হয়েছে। মানে এখানে যে প্রফুল্ল জাফরানি স্থান বলা হচ্ছে, আসলে এখানে এই জাফরানি স্থানটা ব্যঞ্জনায় আসছে। এগুলো একটু কঠিন অলঙ্কার, এগুলো একটু জাস্ট তোমাকে দেখে নিতে হবে। মানে আমি তোমাদেরকে আসলে এটা অসুবিধা হলো, কারণ আমি তোমাদেরকে এই উদাহরণ মানে এই একদোষ বিবর্তী সাঙ্গরূপক আর এইভাবে পড়াচ্ছি না, কারণ এগুলো বেশি কঠিন লাগবে তোমাদের, আর এগুলো পরীক্ষায় আসে না তোমাদের, হয় ওই আসবে সাঙ্গরূপক আসবে বড় চোর, ওই জন্য আর বেশি করলাম না। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমাকে এই যে পরম্পরিত রূপক, এই পরম্পরিত রূপকের সাথে তোমার কিন্তু সাঙ্গরূপক গোলাবে। এই রূপকটা এইখানে একটু খটোমটো, সাঙ্গরূপক আর পরম্পরিত রূপক তোমার গুলিয়ে যেতে পারে। তাই এই সাঙ্গরূপক এবং পরম্পরিত রূপককে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কিছু জায়গায় উদাহরণগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। আসলে খুব সূক্ষ্ম পার্থক্য। বাকি সব অলঙ্কার তোমার মনে থাকবে, বিরোধমূলক অলঙ্কার না বুঝে বুঝে কোনো ব্যাপার নেই, তোমাকে উদাহরণ তোমাকে পড়তে হবে না। তুমি যদি তোমার যদি প্র্যাকটিস করো তোমার হয়ে যাবে, তুমি বুঝতে পারবে। কিন্তু এই পরম্পরিত রূপক আর সাঙ্গরূপকের পার্থক্য খুব সূক্ষ্ম। যে রূপক অলঙ্কারে একটি উপমেয়ের ওপর একটি উপমানের অভেদ আরোপ, যদি অন্য কোনো উপমেয় বা ওপর উপমানের অভেদ আরোপের কারণ হয়, তবে পরম্পরিত রূপক। উদাহরণ দেখব, সাঙ্গরূপকে অঙ্গ সম্বন্ধ, কিন্তু পরম্পরিত রূপকে কিন্তু কার্যকারণ সম্বন্ধ। এইটা মনে রাখবে, তাহলেই মনে থাকবে যে সাঙ্গরূপকে আরেকটা অঙ্গ আসবে, কিন্তু এখানে পরম্পরিত রূপকে কিন্তু অঙ্গ। তোমার আপাত দৃষ্টিতে দেখে মনে হবে দুটো এক। এখনও যে দেহ রূপোর পাত্রে এটা মানে রূপোর পাত্রে হতো, হীরের টুকরো আঁখি মরণের শীত নিবারণ করে বরফের কাঁথা থাকে। এটা খুব সহজ, কারণ এটা কার্যকারণ বুঝতেই পারছো যে মরণের শীত নিবারণ করবে বরফের কাঁথা ঢাকি। এটা তুমি একটার জন্য আর একটা আসছে, বুঝতে পারছো কার্যকারণ। কারণ শীতটা নিবারণ, শীত হচ্ছে তোমার কি বলবো কারণে, শীতের কারণে কাঁথা ঢাকা নিয়ে আমরা কার্যটা করি, ঠিক আছে। কিন্তু এটা ব্যঞ্জনায় আছে কিনা, মাছদেরকে কথা বলেছে, যে মাছটা দেখবে বরফ চাপা দিয়ে আসে আর কি, সেইটাই বলা হচ্ছে যে মরণের শীত নিবারণ করে বরফের কাঁটা থাকে। এইটা কিন্তু সাঙ্গরূপক হবে না, পরম্পরিত রূপক হবে। তোমরা সহজেই বুঝতে পেরে যাচ্ছ যে আসলে শীতটা নিবারণ করতে গেলে ওই কারণের জন্য আমরা কাঁথা ঢাকা নিচ্ছি, কার্য করছি। এখানে মাছকে বোঝানো হয়েছে, এটা পরম্পরিত রূপক অলঙ্কার। দ্বিতীয়, মরণের ফুল বড় হয়ে ফোটে জীবনের উদ্যানে। দেখো এখানে মরণের ফুল আর জীবনের উদ্যান, তোমার কিছুটা ক্ষেত্রে মনে হতে পারে যে আসলে এখানেও তো সাঙ্গরূপক, মরণের সঙ্গে জীবন। আগের একটা উদাহরণে দেখে এলাম, মরণের সঙ্গে জীবনও জীবনের অঙ্গ হিসাবে মরণ, বা মরণের অঙ্গ হিসাবে জীবন, উদ্যানের অঙ্গ হিসাবে ফুল। কিন্তু এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এখানে কার্যকারণ। এই যে মরণের ফুল বড় হয়ে ফোটে জীবনের উদ্যানে, কার্যকারণ সম্পর্ক, প্রথমটির কারণে দ্বিতীয়টি আসছে। ফুলটা বড় হয়ে ফুটছে জীবনের উদ্যানে, মরণের ফুলের কারণে জীবনের উদ্যান কথাটা আসছে। এখানে কিন্তু মরণ আর জীবন অঙ্গ নয়,
এখানে হচ্ছে কার্যকারণ সম্পর্ক। এই সূক্ষ্ম পার্থক্যগুলোর জন্য কিছু কিছু উদাহরণ তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। চেতনার নাটমঞ্চে নিদ্রা যবে ফেলে যবনিকা অচেতন নেপথ্যের অভিনয় করা প্রয়োজন। আমি এটা দেখো করিনি, এটা তোমাদের জন্যই করিনি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি এটা বলে দিচ্ছি না, যদি না বুঝতে পারো পরের দিন আমি বুঝিয়ে দেবো, কিন্তু আমি এখানে এটা করিনি, ওই কি বলে বিশ্লেষণটা করিনি যাতে তোমরা এগুলো প্র্যাকটিস করো। যে অলঙ্কারগুলোর বিশ্লেষণ করা নেই পিডিএফে নোটসে, সেগুলো তোমরা কিন্তু ডিকোড করার চেষ্টা করবে, এটাও করবে। আর একটা খুব সহজ, এক সেকেন্ড একটু অপেক্ষা করো, আমরা শেষের দিকে চলে এসেছি। আর আচ্ছা চলে যাবে, 30% চার্জ আছে, ঠিক আছে। আর এই অলঙ্কারটা খুব সহজ, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ, অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। খুব সহজ, অধিকারূঢ় বৈশিষ্ট্য, অধিকার আরূঢ় অ্যাকচুয়ালি কি না, যেটা অসম্ভব ধর্ম, সেই অসম্ভব ধর্মকে আরোপ করা হবে, আরূঢ় করা হবে। কেমন? কেবল চোখের জলে ভরে দিতে পারি একটি অদৃশ্য শুষ্ক বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরকে অদৃশ্য বলা যেতে পারে কি? বঙ্গোপসাগর কি অদৃশ্য হতে পারে? এটা তো পিসি সরকারের ম্যাজিক নয়। বাস্তব দৃষ্টিভঙ্গিতে বঙ্গোপসাগর কখনোই অদৃশ্য হতে পারে না, শুষ্কও হতে পারে না। তাই এটা অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। ও নব জলধর অঙ্গ ইহথির বিজুড়ি তরঙ্গ। স্থির বিজুড়ি মানে কি? স্থির বিদ্যুৎ। বিদ্যুৎ কি কখনো স্থির হতে পারে? বিদ্যুৎ তো আচমকা আসে। অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। অসম্ভব, দেখো যেটা অসম্ভব তার কথা বলা হবে। মুক্তার নিষ্কলঙ্ক চাঁদ। চাঁদ কি কখনো নিষ্কলঙ্ক হতে পারে? এটা খুবই সহজ একটি অলঙ্কার। চাঁদ নিষ্কলঙ্ক হতে পারে না, বিদ্যুৎ স্থির হতে পারে না, বঙ্গোপসাগর তোমার কি বলো অদৃশ্য বা শুষ্ক হতে পারে না। তাই এটা অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। আমাদের মোটামুটি রূপকও মোটামুটি শেষ। শুধুমাত্র একটা জিনিস তোমাদেরকে আমি বলি, তোমরা সাঙ্গরূপক নিরঙ্গ রূপক মানে বুঝতে পারছো, একটি উপমেয় তার সঙ্গে একটি উপমান থাকলে কেবল নিরঙ্গ, একটি উপমেয় তার সঙ্গে একাধিক উপমান থাকলে মালা নিরঙ্গ। খুব সহজ অলঙ্কার। অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপকও খুব সহজ অলঙ্কার, অসম্ভব কিছু বোঝাবে। সাঙ্গরূপক একটি উপমেয় বা উপমানের অঙ্গ হিসাবে আর একটি উপমেয় উপমান আসবে, সেটা হচ্ছে সাঙ্গরূপক অলঙ্কার। আর একটি উপমেয় উপমানের কারণে আর একটা আসবে, এটা হচ্ছে পরম্পরিত। কিন্তু কিছু কিছু উদাহরণ, যেমন প্রথম উদাহরণটা আমরা বুঝতে পারলে যে একটার কারণে আর একটা আসছে, তাই এটা পরম্পরিত, সাঙ্গ নয়। কিন্তু কিছু কিছু উদাহরণ তোমরা দেখতে পাবে যে আসলে অঙ্গ নাকি কার্যকারণ তুমি বুঝতে পারছো না, তার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিস। বিরোধমূলক অলঙ্কার যেমন প্র্যাকটিস করলে বা বুঝলেই হয়ে যাবে, উপমা অলঙ্কার বুঝলেই হয়ে যাবে, রূপক অলঙ্কারও বুঝলেই হয়ে যাবে। শুধু সাঙ্গরূপক আর পরম্পরা, অনেকে তোমাকে জাস্ট একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে চলে যাবে, কিন্তু আমার কাজ তো সেটা নয়। আমার কাজ তো আমাদেরকে সবটা বলে দেওয়া। ফলত রূপক অলঙ্কারে কিন্তু সাঙ্গরূপক আর পরম্পরিত রূপকটা একটু ভালো করে সিনসিয়ারলি দেখবে এবং অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাস মোটামুটি এখানেই। তোমাদের মোটামুটি যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারো, বলো। কারো কি কোনো প্রশ্ন আছে? আমি রেকর্ডটা কাটলাম।